হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি রুম উইথ পর্ণা। আমি এই ভিডিওটাতে আজকে মাইক্রো টিচিং নিয়ে কিন্তু আলোচনা করব এবং বিএডের মাইক্রো টিচিং নিয়ে আলোচনা করব। প্রথমত মাইক্রো টিচিং কী আর মাইক্রো টিচিংয়ের কটা স্কিল থাকে সেটা আমরা আশা করি সবাই জানি এবং আমি আগের ভিডিওতেও এগুলো আলোচনা করেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে মাইক্রো টিচিংয়ের যে কম্পোনেন্টসগুলো থাকে, মানে স্কিল ওয়াইজ কম্পোনেন্টস। আপনারা দেখতেই পাচ্ছেন মাইক্রো টিচিংয়ের ফার্স্ট স্কিল হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন এবং এটার 5টা কম্পোনেন্টস আছে। তাহলে আমি এই 5টা কম্পোনেন্টসকে কিভাবে পড়াবো এবং কীরকমভাবে খাতাতে সেগুলোকে সাজিয়ে সাজিয়ে লিখবো সেটা নিয়েই কিন্তু একটা ওভারঅল আলোচনা। আমরা সবাই জানি যে মেথড ওয়াইজ কিন্তু মাইক্রো টিচিং আলাদা আলাদাভাবে হবে এবং আলাদা করেই খাতাতে লিখতে হবে। মানে বাংলার জন্য আমি যেরকমভাবে লিখবো নিশ্চয়ই আমি সংস্কৃত বা আমি ইতিহাস বা আমি অন্য কোনো বিষয়, ধরুন জীবনবিজ্ঞান, এগুলোর উদাহরণ একই রকমভাবে দেবো না। তো সাবজেক্ট ওয়াইজ এক্সাম্পল আলাদা হবে। তবুও আমি চেষ্টা করছি এই ভিডিওটার মাধ্যমে যে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার। আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাছে হেল্পফুল হয়ে উঠবে। তো ফার্স্টে আসছি আমার ইন্ট্রোডিউসিং দ্য লেসন। এই যে স্কিলটা, ফার্স্ট স্কিল হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন। তাহলে এইখানে আমাকে কি করতে হবে? শিক্ষক হিসেবে আমাকে প্রথমে আমার বিষয়বস্তুটাকে ইন্ট্রোডিউস করতে হবে এবং এর ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে সিকিউরিং দ্য অ্যাটেনশান। তাহলে এখানে আমাকে ছাত্রছাত্রীদের অ্যাটেনশানটাকে আগে বিষয় কেন্দ্রিক করে তুলতে হবে। তাহলে আমি যে বিষয়টা পড়াবো সেটা তারা নাই শুনতে চাইতে পারে। দেখা যাচ্ছে যে আমি ক্লাসরুমে পড়াতে গেছি অথচ বাচ্চারা খেলছে, গল্প করছে নিজেদের মধ্যে এবং পড়াশোনার প্রতি তাদের কোনো মনোযোগ নেই। শিক্ষক যে ক্লাসে এসেছে সেটা তারা নোটিশ করছে না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমেই কিন্তু ছাত্রছাত্রীদের অ্যাটেনশানটাকে গ্র্যাব করার জন্য কিছু গল্প ছলে আমি কয়েকটা প্রশ্ন করতে পারি বা আমার বিষয়বস্তু সংক্রান্ত কোনো ছবি আমি দেখাতে পারি। ধরে নিন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি পড়াবো। তাহলে এইখানে আমি ছাত্রছাত্রীদের মনোযোগ আকর্ষণের জন্য বললাম যে আচ্ছা, তোমাদের কাদের কাদের বাড়ি গ্রামে? তোমরা কি কেউ নদী দেখেছো? নদীতে কিভাবে যাতায়াত করে তোমরা বলতে পারবে? এই ধরনের গল্পের ছলের কয়েকটা প্রশ্ন আমি করলাম, ঠিক আছে। তারপরে দেখুন এখানে রয়েছে যে অ্যাসেসিং মোটিভেশনাল লেভেল। অ্যাসেসিং মোটিভেশনাল লেভেলে আমি গিয়ে কী করব, যে এখানে আমি কিন্তু ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করব পড়াশুনো করার জন্য। তাহলে কিভাবে মোটিভেট করতে পারি? আমি সবসময় একটা পজিটিভ ওয়েতে রিইনফোর্স করতে পারি। যেমন কোনো ছাত্রছাত্রী কোনো একটা উত্তর দিল, তাকে আমি বললাম বাহ, ভালো বলেছো, বেশ বলেছো, এরকমভাবে মোটিভেট করতে পারি। যদিও এই মোটিভেশনটা যে খুব ভালো হয়েছে, তোমার উত্তরটি ভালো হয়েছে, এই কথাটা কিন্তু প্রত্যেকটা স্কিলেই বলা যায়। এটা খালি ফার্স্ট স্কিল বলে না, প্রত্যেকটা স্কিলেই বলা যায়। তাহলে কী হবে? ছাত্রছাত্রীদের এই অ্যাপ্রিসিয়েট করলে কী হয়, যে তারা কিন্তু কাজের প্রতি মনোযোগী হয়ে ওঠে। আচ্ছা, এবারে মোটিভেশন লেভেলটাকে করার পরে আমরা দেখা যাচ্ছে এখানে রয়েছে লিঙ্কিং উইথ পাস্ট এক্সপিরিয়েন্স। মানে ছাত্রছাত্রীদেরকে কয়েকটা এমন প্রশ্ন করতে হবে যাতে তাদের পূর্বজ্ঞান যাচাই করা যায়। পূর্বজ্ঞান যাচাই করা যাবে কিভাবে? ধরুন আপনি ক্লাস 9-এ পড়াতে গেছেন কোনো একটা টপিক, তাহলে সেই ক্ষেত্রে পূর্বজ্ঞান যাচাই আপনি কীভাবে করতে পারেন? যে তার আগের ক্লাসের কয়েকটি প্রশ্ন করতে পারেন আপনার বিষয়বস্তু সংক্রান্ত, অবশ্যই। মানে ওই আমি একটু আগে বলছিলাম যে খেয়া কবিতাটি আমি পড়াতে গেছি, তাহলে খেয়া কবিতার লেখক এখন রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে আপনি বলছেন আচ্ছা, তোমরা জানো বিশ্বকবি কে? এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনো গল্প, কোনো কবিতা, এগুলো কি তোমরা জানো? কি কি তোমরা পড়েছো? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা সংক্রান্ত কোনো কবিতা কি তোমরা পড়েছো? বা উপন্যাস কি তোমরা পড়েছো? জানো কি? এই রকমভাবে কিন্তু আমি কয়েকটা প্রশ্নও রাখতে পারি পূর্বজ্ঞান যাচাইয়ের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে দেখুন এখানে রয়েছে স্পেসিফাইং দ্য পয়েন্টস টু বি টেকেন আপ ফর টিচিং। তাহলে আমি প্রথমেই কিন্তু গিয়ে ক্লাসরুমে গিয়ে ডাইরেক্ট ডিক্লেয়ার করছি না যে আমি এই বিষয়টি আজকে পড়াবো। কারণ প্রথমে গিয়েই আমি আমার বিষয়বস্তুটাকে ডিক্লেয়ার করে দিয়ে বা টপিকটাকে ডিক্লেয়ার করে দিলে ছাত্রছাত্রীরা অনেক সময় ভয় পেয়ে যায়, ঠিক আছে। তো তাদেরকে গল্পের ছলে আমি কয়েকটি প্রশ্ন করলাম, ক্লাসটাকে সেট করলাম এবং এবারে ধীরে ধীরে আমি কি করছি, ধীরে ধীরে আমি আমার বিষয়টাকে আলোচনার জায়গায় নিয়ে আসছি। তাহলে কিভাবে আলোচনা করব না, প্রথমে আমি এই টপিকের নামটা, আমি যে বিষয়টা পড়াবো সেটা যাতে স্টুডেন্টদের মুখ থেকেই বার করে আনতে পারি, এই ধরনের কিছু প্রশ্ন আমি এখানে করব। যেমন আচ্ছা, তোমরা জানো কি যে নদীতে কী কী যানবাহন চলাচল করে? কয়েকটা যানবাহনের উদাহরণ বলো তো তোমরা। এবার ধরো কেউ না কেউ বললো যে হ্যাঁ ম্যাডাম, নৌকা দিয়ে যাতায়াত করা যায়, আবার আমরা ভেলাতে চড়ে যাতায়াত করতে পারি। তাহলে এই যে প্রশ্নের উত্তরগুলো ওরা দিল, এরপরে আমি বললাম যে হ্যাঁ, নৌকার থেকেও একটু ছোট নৌকা হয়, সেই ছোট নৌকাগুলোকে কি বলে তোমরা কি কেউ বলতে পারো? তো এই ধরনের প্রশ্ন আমি রাখলাম। এবার ধীরে ধীরে দেখবেন যে ওরাই বলবে যে হ্যাঁ, খেয়া।
আমরা যেমন জানি নৌকাতে যাতায়াত করা যায়, তেমন খেয়াতেও কিন্তু নদী চলাচল করা যায়। ঠিক আছে, ওরা যদি না বলতে পারে তখন তো আর কিছু করার নেই, তখন আপনাকেই বলে দিতে হবে। এরপরে আপনি বললেন যে হ্যাঁ, আজকে আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি আমরা আলোচনা করব। এটা মুখে বলবেন এবং আপনাদেরকে কি করতে হবে, বোর্ডেও সাথে সাথে লিখে দিতে হবে যে আজকের পাঠ আমাদের হচ্ছে কবিতার নাম আর লেখকের নাম। এটা আমি সাহিত্য বা বাংলার ক্ষেত্রে বললাম, ইংরেজিতেও এই একই রকমভাবে হবে। আর যদি আমি একটা সায়েন্সের উদাহরণ দিই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি যে যেমন ধরুন সালোক সংশ্লেষ আমি পড়াবো, তাহলে সালোক সংশ্লেষ পড়াতে গিয়ে প্রথমে আমি এটা বলবো না নিশ্চয়ই যে ক্লাসরুমে ঢুকে আমি বলবো না এই তোমরা এক কাজ করো, বইটা খোলো, সালোক সংশ্লেষ পাঠটা বার করো, এবার যে ইউনিটে সালোক সংশ্লেষ আছে সেইটাতে আগে ঢুকে এবারে তুমি মুখস্থ করো, সংজ্ঞাটা মুখস্থ করো। এটা তো বলা যাবে না। আমাকে আগে কি করতে হবে, ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করতে হবে। কিভাবে করতে পারি, গল্প করে, একটু আগেই বললাম। তাহলে এখানে আমি জিজ্ঞাসা করতে পারি, আচ্ছা তোমরা আশেপাশে বিদ্যালয়ে আসার সময় কটা গাছ দেখেছো বলো তো, কত ধরনের গাছ দেখেছো? আচ্ছা এবারে বলো তো যে এই গাছগুলো যদি আলো না পেত, যদি হাওয়া না পেত, তাহলে কি বেঁচে থাকতো? এবার ওরা উত্তর দিল না। এবারে তারপরে প্রশ্ন করা যাক যে এরকম ধরনের করা যেতে পারে প্রশ্ন যে তাহলে গাছের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজনীয় বলে তোমরা মনে করছো? এবারে ধীরে ধীরে আমি ঢুকে যাব। উদাহরণটা ওরাই দিচ্ছে যে হ্যাঁ, গাছের বেঁচে থাকার জন্য জল দরকার, আলো দরকার, হাওয়া দরকার, তাই তো? তাহলে এবারে ধীরে ধীরে বললাম যে হ্যাঁ, এই যে গাছ সূর্যের আলোর সাহায্য নিচ্ছে এবং মাটিতে গাছটা রয়েছে, জলটাকে দিলে পরে সে বেঁচে থাকছে, এই সম্পূর্ণ প্রসেসের একটা নাম আছে। কেউ কি জানো যে এই গাছ কিভাবে তার খাদ্য তৈরি করে এবং এই গোটা যে প্রসেস সূর্যের আলোর সাথে এবং এই জল শোষণ করে, মাটি থেকে জল শোষণ করে যেভাবে একটি গাছ বেঁচে থাকছে, এটাকে কি বলে, এই প্রসেসটাকে কি বলে? কেউ কি জানো? যদি ওরা জানে তাহলে বলবে সালোক সংশ্লেষ, না জানলে আপনাকে বলে দিতে হবে যে হ্যাঁ সালোক সংশ্লেষ, এবং আপনি ডিক্লেয়ার করে দিলেন যে তাহলে আমি কি পড়াবো, আজকে সালোক সংশ্লেষ পড়াবো। তাহলে এটা ডিক্লেয়ার করলাম আর সাথে সাথে কি করলাম, বোর্ডে লিখলাম। মানে আমার কথা হচ্ছে যে এখানে ইন্ট্রোডিউসিং দ্য লেসনে বিএড সেকশনের ক্ষেত্রে কিন্তু কখনোই প্রথম গিয়ে টপিকের নামটা ডিক্লেয়ার করা যাবে না। একটু গল্প করে নিতে হবে, স্টুডেন্টের মোটিভেশন বাড়াতে হবে, তারপরে আমি টপিকে ঢুকবো, তারপরে আমি টপিকের নামটা বোর্ডে ডিক্লেয়ার করব, বোর্ডেও লিখবো এবং সাথে সাথে মুখেও বলবো। আচ্ছা, লাস্ট পয়েন্ট যেটা আমাদের বাকি ছিল সেটা হচ্ছে, দেখুন 5টা এখানে কম্পোনেন্টসের লাস্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসেস, হ্যাঁ, ফর গুড ইলাস্ট্রেশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসেস এখানে কি হতে পারে, কোনো টিএলএম হতে পারে, কোনো চার্ট হতে পারে, কোনো মডেল হতে পারে। এবারে আমি বলি যে টিচিং লার্নিং মেটেরিয়াল মানে টিএলএম যেটা থাকে সেটাতে অনেক কিছু ঢুকে যায়, পিপিটিও ঢুকে যায়। তো আপনি যেটা নিয়ে যাবেন সেটা চার্ট যদি হয় তাহলে চার্টটা দেখাবেন। আচ্ছা, যদি কোনো মডেল নিয়ে যান তাহলে মডেলটা দেখাবেন, দেখিয়ে এই ফার্স্ট স্কিলটা এখানেই শেষ হবে। ঠিক আছে, প্রথম দিন গিয়ে বিষয় সম্পর্কে কিন্তু মানে বেশি কিছু বলবেন না, অল্প একটু বলে সেখানেই থামবেন। ঠিক আছে, ডিক্লেয়ার করলেন আপনি আপনার টপিকের নামটা দিয়ে, তারপরে আপনি চার্ট দেখালেন বা মডেল দেখালেন, দিয়ে এখানেই শেষ হয়ে গেল ফার্স্ট স্কিল। আচ্ছা, এবারে এই ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কি হয় যে আমরা সচরাচর বলি বাংলা বিষয়ের জন্য কবি পরিচিতির একটা চার্ট বানাতে। তাহলে যে লেখক বা লেখিকা গল্প লিখেছেন বা কোনো কবিতা লিখেছেন তার জন্মসাল মৃত্যুসাল কি, হ্যাঁ, তার একটা ছবি দিয়ে তার যে কীর্তি, সেই কীর্তিগুলো, বিশেষ কীর্তিগুলো লিখে দেওয়া। ঠিক আছে, বা কোনটা মূল গ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে, গল্পটি নেওয়া হয়েছে, এইগুলো জানিয়ে দেওয়া। এইগুলো কিন্তু বাংলার ক্ষেত্রে করা হয়। ঠিক আছে, বাংলা বা ইংরেজি দুটোর ক্ষেত্রে এরকম ধরনেরই করা হয়। আচ্ছা, এই চার্টটা যখন আপনারা ক্লাসরুমে যাবেন, যদি চান যে অ্যাটেনশনটাকে সিকিওর করার জন্য চার্টের ইউজ করতে, তাহলে সেটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, আবার যদি আপনারা মনে করেন যে না আমি লাস্টেও আমি এই চার্টটার ইউজ করবো, তাহলে সেটাও অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু খাতাতে যখন লিখবো তখন কিন্তু এই প্রপার কম্পোনেন্টসগুলো সিকোয়েন্স ওয়াইজই লিখতে হবে। ঠিক আছে, খাতা লেখা আর একটা ডেমো দেওয়া সেটাতে একটু পার্থক্য থাকে। তার কারণ হচ্ছে এই কম্পোনেন্টসগুলো পরপর খাতায় লিখতে হয়, কিন্তু যখন আমি ডেমো দেবো হতেই পারে যে কোনো একটা আমার কম্পোনেন্টস আগে পরে হলো, মনে করুন সিকিউরিং অ্যাটেনশনের আগে মোটিভেশনাল লেভেলটা হয়ে গেছে, বা ধরুন আপনার এই অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসেসের ইউজটা আপনি আগে করে ফেলেছেন।
ঠিক আছে, কিন্তু সবার প্রথমে কখনোই আপনার টপিকের নামটা কিন্তু ডিক্লেয়ার করা যাবে না। আপনি কী পড়াতে এসেছেন সেটা প্রথমে ক্লাসে ঢুকেই বলা যাবে না, তাহলে কি হচ্ছে সেটা ট্র্যাডিশনাল ওয়ে হয়ে যাচ্ছে। অনেক ছোটোবেলাতে আমরা যেরকমভাবে পড়তাম যে স্যাররা ক্লাসে ঢুকেই একেবারে বোর্ডে নাম লিখে এই পড়তে বস, এই এটা মুখস্থ কর, এই পাতার এটা থেকে এটা রিডিং পড় এবং বল, এই টেকনিকে কিন্তু এখন আর পড়াশুনোটা হয় না বলেই এই মাইক্রো টিচিং বা এই ডেমো প্র্যাকটিসের ব্যাপারটা এসেছে, ক্লাস ডেমো দেওয়ার ব্যাপারটা এসেছে। এখন কিন্তু পড়াশুনোর গোটা বিষয়টাই চাইল্ড সেন্ট্রিক, তাই না? তার মানে কি ছাত্রছাত্রীদের চাহিদা অনুসারে নিড বুঝে, চাইল্ডদের নিড বুঝে আমাকে তার অ্যাকর্ডিং কিন্তু পড়াতে হবে। এটা না যে জোর করে কোনো কিছু পড়াচ্ছি, জোর করে তাকে মেরে ধরে আমি পড়াতে বসাচ্ছি, উইদাউট এনি রিজন কোনো স্টুডেন্টকে আমি পানিশ করছি, এটা কিন্তু এখন আর পড়ানোর পদ্ধতি নাই বলেই এত প্র্যাকটিস, এত মাইক্রো টিচিংয়ের ব্যাপারটা আসছে, ডেমো দেওয়ার ব্যাপারটাও আসছে। আই হোপ যে ফার্স্ট স্কিলটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এইবারে আমি চলে যাব নেক্সট সেটা হলো সেকেন্ড স্কিলে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেকেন্ড স্কিল হচ্ছে গিয়ে কি কোশ্চেনিং মানে বাংলায় হলো প্রশ্নকরণ। তাহলে আমি প্রথম যেটা ইন্ট্রোডিউসিং দ্য লেসন, সেখানে কি করলাম, আমার যে টপিক নাম সেই টপিকের নামটা আমি ডিক্লেয়ার করলাম। নেক্সট স্কিল হচ্ছে আমার কোশ্চেনিং, এবং কোশ্চেনিং স্কিলে আমি কি করছি যে ফার্স্ট যে কম্পোনেন্ট সেটা আমার হচ্ছে কি এখানে লেখাই রয়েছে যে এই যে ক্ল্যারিটির সাথে আমি আমার টপিক ওরিয়েন্টেড কিছু জিনিসকে কি করব, ক্লিয়ার করব, স্পেসিফিক বা রেলিভেন্ট এক্সাম্পল আমি এখানে দেব। যেমন এখানে বলা হচ্ছে যে এই যে প্রিসিশন অ্যান্ড ক্ল্যারিটি অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কি হলো যে আমাকে কিন্তু সঠিকভাবে এখানে ভাষার ব্যবহার করতে হবে, সহজ ভাষার মাধ্যমে কয়েকটি বিষয়বস্তুর উদাহরণ দিতে হবে বা বিষয়বস্তু সংক্রান্ত উদাহরণ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ধরে নেওয়া যাক আপনি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু বলছেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা তার কী মহান কীর্তি রয়েছে সেইগুলো নিয়ে আপনি কয়েকটা বলছেন, বা এই কবিতাটির মূল গ্রন্থটা কী সেটা নিয়ে আপনি কয়েকটা বলছেন, এটা প্রশ্ন করছেন। তো এই জিনিসগুলো আপনাকে সহজ সরল ভাষাতে কিন্তু এখানে বলতে হবে, উদাহরণগুলো সহজভাবে আপনাকে দিতে হবে। আচ্ছা, এটা আমি সাহিত্যের জন্য বললাম। এবারে যদি আমি সায়েন্সের জন্য বলি তাহলে ওই একই জিনিস, যে সালোক সংশ্লেষের উদাহরণ আপনি দিচ্ছেন, সহজ উদাহরণ দিন যেটা সবার বুঝতে সুবিধা হবে, সহজ ভাষায় বলুন, এমন না যে কঠিন কোনো ভাষার আপনি ব্যবহার করছেন যেটা কেউ বুঝতেই পারছে না। এবং এক্সাম্পলটা অবশ্যই কিন্তু বাস্তবিক এক্সাম্পল হতে হবে। উদাহরণ আপনি দিচ্ছেন, সেই উদাহরণগুলো যদি একেবারেই ছাত্রছাত্রীরা বুঝতে না পারে তাহলে সেগুলো কিন্তু দেওয়ার কোনো মানে নেই, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে দেখুন এখানে রয়েছে লিঙ্ক উইথ স্পেসিফিক অবজেক্টিভস। আচ্ছা, এইখানে আমি একটু বলি যে অবজেক্টিভস মানে হচ্ছে উদ্দেশ্য। আমার পড়ানোর কয়েকটি উদ্দেশ্য আছে, যেমন কি যে ছাত্রছাত্রীদেরকে আমি এমনভাবে পড়াবো যাতে ছাত্রছাত্রীরা তাদের স্মৃতিশক্তি বাড়ে, যাতে তাদের প্রয়োগ ক্ষমতা বাড়ে, যাতে তাদের অনুধাবন ক্ষমতা বাড়ে। মানে ওই যে সেই ব্লুমসের যে ট্যাক্সোনমি আছে, সেই ব্লুমসের ট্যাক্সোনমির যে 6টা অবজেক্টিভ রয়েছে, যেমন কি রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইজিং, তাই না? তারপরে হচ্ছে আমাদের মূল্যায়ন যেটা রয়েছে, ইভ্যালুয়েটিং, তাই তো, ক্রিয়েটিং, লাস্টে গিয়ে আমার ক্রিয়েটিং হচ্ছে, তাই তো। তাহলে এইগুলো যাতে বাড়ে সেই দিকটা কিন্তু মাথায় রেখে আমাকে কয়েকটি প্রশ্ন এখানে করতে হবে। ঠিক আছে, এবারে ব্লুমসের ট্যাক্সোনমি ওয়াইজে যে এখানে প্রশ্ন করতে হবে সেরকম না, কিন্তু কয়েকটা প্রশ্ন আমি করব যাতে করে স্টুডেন্টদের স্মৃতিশক্তি বাড়ে, মানে রিমেম্বারিং লেভেলের যাতে বাড়ে, যাতে করে তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, সেই দিকটা খেয়াল রেখে কয়েকটা ধরুন আপনি প্রশ্ন করলেন। প্রয়োগ ক্ষমতা যাতে বাড়ে তার জন্য কয়েকটা প্রশ্ন করলেন, যাতে করে তাদের মূল্যায়ন ক্ষমতা বাড়ে তার জন্য কয়েকটা প্রশ্ন করলেন, যাতে করে তাদের কি বলবো আর কি সৃজন ক্ষমতা বাড়ে তার জন্য কয়েকটা আপনি এখানে প্রশ্ন করলেন। ধরুন এখানে আপনি কয়েকটা এরকম প্রশ্ন করছেন যে আচ্ছা তাহলে বলো তো তোমরা যে কবি কোথায় জন্মেছে, কত সালে জন্মেছে, আচ্ছা আর এই মূল গ্রন্থটা কি, এই যে প্রশ্নগুলো এগুলো সবই কিন্তু আমাদের রিমেম্বারিংয়ের আন্ডারে চলে গেল। তাহলে এখানে বুঝে ওরা বলবে, বুঝে ওরা উত্তর দেবে, এরকমও কয়েকটা প্রশ্ন রাখা যেতে পারে। যেমন হচ্ছে আচ্ছা এই কবিতাটিতে কবি কোন গ্রামের কথা বলেছেন, বা এইখানে কবিতাটির মূল ভাবটা কি, বা এই দুই ছত্রে, কবিতাটির দুই ছত্র পড়ে তোমরা কি বুঝতে পারলে সেটা একটু বলো, নিজেদের ভাষায় বলো। এই ধরনের কয়েকটা প্রশ্ন এখানে রাখা যেতে পারে, মানে যাতে করে ওদের এই কবিতাটি পড়ার উদ্দেশ্যটা ওদের কাছেও ক্লিয়ার হয়।
আমার শিক্ষক হিসেবে কোনো কিছু পড়ানোর উদ্দেশ্য তো রয়েছে ছাত্রছাত্রীদের হলিস্টিক ডেভেলপমেন্ট, তাই না? কোনো একটা দিকের অগ্রগতি হলেই হবে না। মানে কারোর ধরুন স্মৃতিশক্তি বাড়লো তাহলেই কিন্তু ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু না। তাহলে রিমেম্বারিং লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অ্যানালাইজিং লেভেল, অ্যাপ্লাইং লেভেল, তারপরে আমার হচ্ছে সিনথেসাইজিং লেভেল, আর হচ্ছে ইভ্যালুয়েটিং লেভেল, ক্রিয়েটিং লেভেল, এই সবগুলোর যাতে ডেভেলপমেন্ট হয় সেই দিকে লক্ষ্য রেখে 2-4টে প্রশ্ন কিন্তু আমরা এখানে রাখবো। আর বাংলার ক্ষেত্রে বা যে কোনো সাহিত্যের বিষয়ের ক্ষেত্রে আমি এখানে কি বলি যে কোশ্চেনিং এই যে স্কিলটা রয়েছে এই স্কিলে সরব পাঠের সাহায্য নিতে বলি। সরব পাঠের সাহায্য নেওয়া মানে কি, ধরুন কোনো কবিতা পড়াচ্ছেন বা কোনো গল্প পড়াচ্ছেন, সেটাকে আগে ওই একটা প্যারাগ্রাফ বা একটা অনুচ্ছেদ আপনি পড়ালেন, কবিতার ক্ষেত্রে একটা ছত্র আপনি কবিতার পড়ালেন, পড়িয়ে এবার সেটা আপনি আলোচনা করে দিলেন খানিকটা, এবার দিয়ে তারপরে আপনি প্রশ্ন করছেন, তাই তো? তারপরে যেটা রয়েছে দেখুন এখানে রিফোকাসিং অ্যান্ড রিডাইরেক্টিং। মানে এই যে আমি বললাম যে একটা প্যারাগ্রাফ পড়ালেন বা একটা ছত্র আপনি পড়ালেন কবিতার, তাহলে সেই যে কবিতাটির একটি ছত্র আপনি পড়িয়েছেন সেইখান থেকেই যে জায়গাগুলো ছাত্রছাত্রীরা বুঝতে ধরুন পারলো না সেটাকে আবার আপনি পড়াচ্ছেন, পুনরায় পড়ানো, হ্যাঁ, পুনরালোকপাত করা, তাই তো? পুনর্নির্দেশ এবং পুনরালোকপাত। তাহলে এই যে পুনর্নির্দেশ পুনরালোকপাত, তাহলে আমি কেন করব? তার কারণ ছাত্রছাত্রীদের কোনো না বোঝার জায়গা থাকতে পারে। ধরুন আপনি কোনো একটি সমার্থক শব্দ পড়িয়েছেন কিন্তু তারা ভুলে গেছে, বুঝতে পারেনি, ঠিক আছে, সেটাকে আপনি রিপিট করে দিলেন। বা আপনি কোনো একটা শক্ত শব্দ পড়িয়েছেন যেটার মানে ওরা বোঝেনি, সেটাকে আপনি ভালো করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলেন, ঠিক আছে? তাহলে এই ধরনের জিনিস বা এই ধরনের কয়েকটা প্রশ্ন আপনি রাখতে পারেন। সায়েন্সের ক্ষেত্রে হতে পারে যে সালোক সংশ্লেষ কাকে বলে আপনি এটা বললেন, সংজ্ঞাটা দিলেন বা বোঝালেন, কিন্তু ছাত্রছাত্রীরা বুঝতে পারলো না, তাহলে আপনি কী করলেন, আবার পুনরায় সেটা বললেন বা বোঝালেন। আচ্ছা, এর পরের যে কম্পোনেন্টটা রয়েছে সেটা আমি একটু বলি। এই দেখুন, ইউজিং স্টুডেন্টস রেসপন্স ফর ফার্দার কোশ্চেনিং। মানে কি, স্টুডেন্টরা উত্তর দিল, যে উত্তরটা দিল সেই উত্তর থেকেই আবার আরেকটা প্রশ্ন করা। একটা সহজ উদাহরণ দিই, ধরুন আপনি ওই খেয়া কবিতাটি পড়াচ্ছেন, পড়াতে পড়াতে আপনি প্রশ্ন করলেন যে এই যে খেয়া কবিতাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে নৌকাটা দুটো গ্রামের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, তাই তো? তাহলে এই দুটো গ্রামের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, এটা তো কবির উপকর্থে ব্যবহার করেছে, তাহলে আসলের গুঁড়ো অর্থটা কি? এটার উত্তর স্টুডেন্টরা কিছু দিল, স্টুডেন্টরা যে উত্তরটা দিল তার থেকেই আবার নেক্সট আপনি কোশ্চেন করলেন। বা আরও একটু সহজভাবে বলি, ধরুন আপনি পড়ালেন যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠা করেছে, এটা আপনি পড়িয়েছেন, ঠিক আছে? এবার সেই সালে আর সালটা ধরে বলেন যে এই সালে রবীন্দ্রনাথের আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বলো যেটা উনি লিখেছেন। অর্থাৎ স্টুডেন্টরা উত্তর দিল আপনার প্রশ্নের, যে উত্তরটা দিল সেই উত্তরটা থেকেই আপনি আরেকটা এখানে প্রশ্ন করলেন, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে দেখুন এখানে প্রম্পটিং। প্রম্পটিং মানে কি? প্রম্পটিং মানে হচ্ছে যে প্রম্পট করা বা সাহায্য করা। কোনো উত্তর ওরা দিতে পারছে না বা সঠিক হচ্ছে না বা অর্ধেক উত্তর দিল, বাকিটা আপনি কিছু সহায়ক সূত্র দিয়ে আপনি তাদেরকে সঠিক উত্তরের দিকে নিয়ে গেলেন, কিন্তু সঠিক উত্তরটা বললেন না। যেমন হয় না যে দাদাগিরির ক্ষেত্রে আমরা কি করি, ক্লু দিই, হিন্টস দিই, সেরকমই, ঠিক আছে? তাহলে এই ক্লু দেওয়া, হিন্টস দেওয়া কেমন হতে পারে? ধরুন আপনি কৃষ্ণ সম্পর্কে কোনো কিছু পড়াচ্ছেন বা রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কে কোনো কবিতা পড়াচ্ছেন বা বৈষ্ণব সাহিত্য পড়াচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলছেন আচ্ছা এখানে যে মূল চরিত্র তার কিন্তু চুলটা ঝাঁকড়া ঝাঁকড়া, হাতে কিন্তু বাঁশি আছে, ঠিক আছে, তার রূপ কিন্তু শ্যামবর্ণ, হ্যাঁ, তার বর্ণ, গায়ের বর্ণ হচ্ছে শ্যামবর্ণ, এরকমভাবে আপনি কয়েকটা হিন্টস দিলেন, ক্লু দিলেন, উত্তর কিন্তু বললেন না, কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারলো যে উত্তরটা কি হবে। তারা উত্তর দিল হ্যাঁ হ্যাঁ জানি, এই মানে কবিতাটির মূল চরিত্র হলো শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তাই এইভাবে আপনাদের এখানে প্রম্পট করতে হবে, কয়েকটা শক্ত প্রশ্ন নিয়ে আপনারা এখানে প্রম্পটিংয়ের কাজটা এখানে আপনারা করে দেখাতে পারেন। আই হোপ যে আপনাদের এই কোশ্চেনিং স্কিলটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আরেকটা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে কোশ্চেনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসরুম ইন্টারাকশন ছাড়া, কোশ্চেনিং স্কিলটা ছাড়া কিন্তু আমাদের কখনোই ক্লাস ম্যানেজমেন্ট হবে না। এক কথায় বলতে গেলে উইদাউট কোশ্চেনিং উই ক্যান্ট ম্যানেজ এ ক্লাসরুম প্রপারলি। তার মানে
আমাকে ইন্টারাকশান সেশনটা রাখতেই হবে টিচারের সাথে স্টুডেন্টের। তাহলে এই টিচার স্টুডেন্ট ইন্টারাকশান করার জন্য কোশ্চেন আমাকে করতেই হবে, এবং আমার সামনে যে ছাত্রছাত্রীরা বসে আছে তারা যে আমার কথা শুনছে, বুঝতে পারছে, সেটার জন্যও কিন্তু এই কোশ্চেনিং স্কিলটা দরকারি। কারণ কোশ্চেন না করলে আপনি তো বুঝতে পারবেন না যে ছাত্রছাত্রীরা আপনার কথা শুনছে নাকি শুনছেই না, অন্য জায়গাতেই রয়েছে, অন্য জগতেই আছে, তাই না? তাহলে এইটা বোঝার জন্য কিন্তু কোশ্চেনিং স্কিলটা ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে কিন্তু আপনাদেরকে খাতাতে লিখতে হবে এবং ডেমোর ক্ষেত্রেও ডেমো দেখাতে হবে। আচ্ছা, এরপরে চলে যাই পরবর্তী যে আমাদের স্কিলটা রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন থার্ড স্কিল, দুটো স্কিল হয়ে গেল, একটা হলো ইন্ট্রোডিউসিং দ্য লেসন, সেকেন্ডটা হচ্ছে কোশ্চেনিং, থার্ড স্কিল হচ্ছে ইউজ অফ টিচিং এইডস। ইউজ অফ টিচিং এইডস মানে আমরা পড়ানোর জন্য যা যা জিনিসের সহায়তা নিই সেই সব কিছুই টিচিং এইডস। হতে পারে সেটা পিপিটি, হতে পারে সেটা কোনো মডেল, হতে পারে কোনো লাইভ মডেল, বা হতে পারে কোনো চার্ট, হতে পারে কোনো ডায়াগ্রাম, হতে পারে কোনো ফ্লো চার্ট, যা ইচ্ছা, যার সাহায্য নিয়ে আপনি পড়াবেন সেটাই এখানে টিচিং এইডস। তাহলে এই টিচিং এইডসের কিন্তু প্রপার ইউজ আপনাকে ক্লাসরুমে করে দেখাতে হবে, তাই তো? তাহলে কিভাবে করবেন সেইটার কিন্তু এখানে আবার কম্পোনেন্টস আছে। দেখুন এখানে বলছেন যে টিচিং এইডসটা কিন্তু ফার্স্টেই রয়েছে কি হতে হবে, রেলিভেন্ট টু টপিক, মানে আমি পড়াচ্ছি যে টপিকটা, যে বিষয়টা, সেই বিষয়টার সাথে যেন আমার বানানো চার্টটি সম্পর্কিত হয়, মানে একই সাথে যেন সেটার সম্পর্ক থাকে টপিকের সাথে। বা আমি যে পিপিটিটা বানিয়েছি সেটা এমন যেন না হয়ে যায় যে টপিক আলাদা আমি পড়াচ্ছি আর পিপিটি আলাদার আমি দেখাচ্ছি, ছবি একটা আলাদারই কিছু দেখালাম, তাহলে সেটার কোনো মাহাত্ম্য নেই, সেটার কোনো গুরুত্ব নেই। যাই আমি বানাই না কেন, যেটাই আমি টিচিং এইডস হিসেবে নিয়ে আসি না কেন, সেটা কিন্তু হতেই হবে বিষয়ের বস্তুর সাথে সম্পর্কিত, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমি বলবো যে এই চার্ট, মডেল, পিপিটি এগুলো তো আপনারা বানানই, কিন্তু সবচাইতে ভালো হয় যদি আপনারা লাইভ মডেলটা নিয়ে আসেন। এই যেমন আমি বলছিলাম যে সালোক সংশ্লেষ পড়াচ্ছেন, তাহলে সবচাইতে ভালো কি হবে যে আপনি একটা গাছকে নিয়ে এলেন, হ্যাঁ, যেটা ধরুন একটা গাছকে আপনি কিছুদিন অন্ধকারে রেখে দিয়েছেন, জল বা হাওয়ার সংস্পর্শে নিয়ে আসেননি আর কি, সেই গাছটা হলো তখন কিন্তু নেতিয়ে যাবে। তাহলে এরকম একটা গাছ নিলেন, আর একটা একটু ছোট একটা চারা গাছ নিয়ে এলেন যেটা বেঁচে আছে, জীবন্ত, খুব সুন্দর, যার পাতাগুলো রয়েছে, যার মূলটাকে আপনারা তুলে ধরে দেখাতে পারবেন, এরকম একটা গাছ দেখালেন, দুটো গাছ দেখালেন, দেখিয়ে বললেন যে দেখুন দেখো তোমরা বুঝতেই পারছো যে একটা গাছ কিন্তু বেঁচে আছে আর একটা গাছ কিন্তু ঝিমিয়ে গেছে, মানে এটা কিন্তু মরে যাবে, মৃতপ্রায় অবস্থায় চলে গেছে। তাহলে এইভাবে দেখালে কি হবে যে তারা কিন্তু এই যে লাইভ মডেলটা তারা দেখলো, আপনি কিন্তু কোনো চার্ট বানাননি বা কোনো কিছু মডেল বানাননি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই লাইভ মডেল তুলে ধরলে সেটা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, এবারে অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে, বাংলার ক্ষেত্রে তো ম্যাডাম আমাদের অনেক সময় হয় যে আমাদের তো ওরকম গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য নিয়ে আলোচনা করতে হচ্ছে, বা এই যে নৌকা নিয়ে আমি আলোচনা করছিলাম একটু আগে, খেয়া নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, তাহলে খেয়াটা তো আমাকে ওই কাগজের মডেল হিসেবেই বানাতে হবে, নাহলে সবসময় যে আমরা নদীতে গিয়ে একটা ছাত্রছাত্রীকে যে খেয়া বা একটা নৌকা দেখাবো সেটা তো নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা মডেল ব্যবহার করতে পারেন, বা অবশ্যই একটা পিপিটিতে একটা খেয়ার ছবি আপনারা দেখিয়ে দিলেন, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি সময় থাকে, সুযোগ থাকে এবং বিষয়বস্তুটা যদি আপনি এমন চুজ করেন যে এই ক্ষেত্রে আপনি লাইভ মডেলটা দেখাতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো লাইভ মডেলই এখানে দেখাতে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য পিপলস লেভেল। আচ্ছা, এই জায়গাটা কিন্তু আবার এখানে আপনাদের মনে করিয়ে দিই যে আপনি যদি ক্লাস 9-এ পড়াতে যান, তাহলে ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের উপযোগী আপনাকে একটা চার্ট, মডেল বা টিএলএম বা আপনার এই টিচিং এইডস বানাতে হবে। আপনি হায়ার সেকেন্ডারি লেভেলের কোনো কিছু একটা নিয়ে এসে বলছেন যে বোঝো তোমরা, ওরা তো বুঝবে না। একটা পিপিটি এমন একটা আপনি বানালেন বা স্লাইডগুলো এমন আপনি তৈরি করছেন যে স্লাইডগুলো দেখে তারা বুঝতেই কিছু পারলো না, তাদের মাথার ওপর দিয়ে সব বেরিয়ে গেল, তাহলে সেইটা করলে হবে না। আপনি ছাত্রছাত্রীদের লেভেলটা বুঝে, মানে গ্রহণ ক্ষমতাটা বুঝে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট লেভেল বুঝে আপনাকে এই মানে টিচিং এইডসগুলো বানাতে হবে। আচ্ছা, পরেরটা হচ্ছে দেখুন ক্রিয়েটস ইন্টারেস্ট অ্যান্ড থিঙ্কিং। তাহলে ক্রিয়েটস ইন্টারেস্ট অ্যান্ড থিঙ্কিং মানে এখানে আমাকে এমন কিছু দেখাতে হবে টিচিং এইডসে যেটা কিনা ছাত্রছাত্রীদের মনে একটা নতুন চিন্তার উদ্ভাবন ঘটায় বা নতুন চিন্তা করতে সাহায্য করে, এরকম কোনো একটা জিনিস আমি এখানে দেখাবো, বা তাদের দেখে চার্টটা বা মডেলটা দেখে তাদের ভালো লাগার জন্য তারা পড়াশোনাতে আগ্রহী হবে, এরকম কিছু একটা দেখাবো। আচ্ছা, যে জিনিসটা আমি বানাবো সেটার প্রপার কী করতে হবে, ডিসপ্লে করতে হবে, সঠিকভাবে দেখাতে হবে।
আপনি একটা চার্ট নিয়ে গিয়েছেন, সেটা দেয়ালে টাঙানোই আছে, আপনি ভুলেই গেছেন সেটাকে পড়াতে, সেটাকে দেখিয়ে কোনো কিছু কথা বলতে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে সেটাকে আপনাকে সঠিকভাবে ডিসপ্লে করতে হবে। আর চার্ট বানানোর ক্ষেত্রে, মডেল বানানোর ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস বলি, লেখা মানে চার্টের ওপরে যে লেখাটা আমি লিখবো সেই লেখাটার সাইজ যেন বড় হয়। ঠিক আছে, মানে অতি খুদে 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 করে আমি যেমন খাতাতে লিখি সেরকম আমি চার্টে লিখছি, তাহলে কিন্তু হবে না। কারণ একটা ক্লাসরুমে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট বসে থাকে, সরকারি স্কুলগুলোতে তো অনেক স্টুডেন্ট থাকে, এবং সেই স্টুডেন্টরা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। স্বাভাবিক, আপনি যদি খুব ছোট লেখা লেখেন তাহলে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট দেখতেই পেলো না। আপনি চার্ট দেখে একটা প্রশ্ন করলো, ও বলছে যে আমি তো দেখতেই পাচ্ছি না ম্যাডাম, আমি তো দেখতেই পাচ্ছি না স্যার, তাহলে তো এরকম লিখে তো কোনো লাভ নেই। তাহলে প্রপারলি আপনাকে লিখতে হবে এবং ক্লিয়ারলি আপনাকে যাই বানান, চার্ট বানান, মডেল বানান, যাই বানান না কেন সেটাকে শো করতে হবে, এবং সেটাকে দেখানোর পরে সেখান থেকে ছাত্রছাত্রীদের রিয়াকশান কী আসে বা তাদের কি কোনো প্রশ্ন আছে কিনা, সেইগুলো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়া, এইগুলো আপনাদের করতে হবে। সেটাই দেখুন, পরের পয়েন্টটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। চার্ট মডেলটাকে দেখানো এবং সেটার ইউজ করে দেখানো। ঠিক আছে, ক্লাসরুমে এগুলো করে দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, এতক্ষণে আমরা কিন্তু মোটামুটি 3টে স্কিল আলোচনা করে ফেলেছি। এর পরের যে স্কিল সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। বাংলায় হচ্ছে এটাকে বলে উৎসাহ প্রদান। যেটা আমি বলছিলাম যে এই উৎসাহ প্রদানটা সমস্ত স্কিলেই করা যায়। হ্যাঁ, এটা এরকম না যে কেবলমাত্র একটা স্কিলেই করা যায়। রিইনফোর্সমেন্ট বলে আলাদা করে স্কিল আছে বলে মাইক্রো টিচিংয়ে খালি এই স্কিলেই আমি একটা স্টুডেন্টকে রিইনফোর্স করব, বাকি কোনো স্কিলগুলোতে করব না, এটা কিন্তু নয়। তার মানে এখানে কিন্তু বলা হচ্ছে রিইনফোর্স করতে, মানে একটা ছাত্রকে সঠিকভাবে যদি আমি প্রশংসা করি তাহলে কী হবে, তার কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে, সে বাচ্চা মানুষ, এবং মনেও ভাববে যে হ্যাঁ ম্যাডাম আমার কথায় বা ম্যাডাম আমার উত্তরে সত্যিই স্যাটিসফাইড, তাই জন্য আমাকে ভেরি গুড লিখে দিয়েছে খাতায়, তাই না, গুড লিখে দিয়েছে। আমাদের ছোটোদের দেখবেন খাতাতে গুড, ভেরি গুড এরকম লেখা থাকে। এবার ছোটোবেলায় গুড, ভেরি গুড লিখি, কিন্তু যেই সেই শিশুটি বড় হয়ে যায় তাকে এইটুকু আমরা কিন্তু বলতে ভুলে যাই অনেক সময় যে বাহ তুমি ভালো বলেছো, বা তোমারটা ভালো হয়েছে, তো চেষ্টা করেছো, এটা ভালো চেষ্টা, এইটুকুই বলুন। কিন্তু এইটুকু বললেও কি হবে, তাদের পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ বাড়বে। সব সময় আমরা কি করে ফেলি, ডিমোটিভেট করে ফেলি, অনেক কথা এমন বলি, তাই না। ডিমোটিভেট কিন্তু করা যাবে না ক্লাসরুমে। সমস্ত স্টুডেন্টদেরকে ভালো করে যাতে তারা পড়াশোনা করে তার জন্য তাদেরকে কি করতে হবে, একটু একটু প্রশংসা করতে হবে। দেখুন এখানে রয়েছে রিইনফোর্সমেন্ট হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। অবভিয়াসলি একটু আগে আমরা বললাম যে নেগেটিভ রিইনফোর্সমেন্টের এখন আর টিচিং সিস্টেমে কোনো জায়গা নেই, মানে নেগেটিভলি আমি কাউকে রিইনফোর্স বেসিক্যালি করতে পারি না, দ্যাট ইজ কল্ড পানিশমেন্ট অ্যাকচুয়ালি। তো পানিশমেন্ট আমি কাউকে দিতে পারি না। এই যে আগে ছিল না যে হ্যাঁ কান ধরে উঠে দাঁড়া, এই হাতটা বার কর, এবার কঞ্চি দিয়ে বাড়ি মারবো, তো এই জায়গাগুলো কিন্তু এখন আর এডুকেশনাল সিস্টেমে এক্সিস্ট করে না। তাহলে আমাকে কি করতে হবে, সঠিকভাবে পজিটিভ ওয়েতেই রিইনফোর্স করতে হবে। ঠিক আছে, এখানে দেখুন পজিটিভ রিইনফোর্সমেন্ট আমি কি করতে পারি, যে ওই যে বললাম গুড, ভেরি গুড, কোনো একটা প্রশ্নের ছাত্রছাত্রীরা উত্তর দিল, তাতে আমি কি বললাম, বাহ খুব ভালো বলেছো তো, বাহ ভালো হয়েছে। ঠিক আছে, এরমভাবে। এবারে ধরুন কোনো একটা স্টুডেন্ট কি বললো, রং রেসপন্স দিয়েছে, তাহলে রং রেসপন্স দিলে এবার আপনি তাকে কি করবেন, কারেক্ট করে দেবেন। কিভাবে বলবেন, এই তুই কেন ভুল বলেছিস, আয় তোকে একটা চল লাগাই, এটা তো বলা যাবে না। আমাদের ছোটোবেলায় অনেক সময় রাগী টিচার যারা থাকতো তারা মারতো, কিন্তু তাদেরকে কি আমরা ভালো হিসেবে মনে রেখেছি, ভালো হিসেবে তো মনে রাখিনি। আমাদের মাথায় এটাই করে, আরে স্যারটা খুব রাগী ছিল, এই মারতো, আমি তো সব ভুলে যেতাম। বিশেষ করে অঙ্কের স্যারদের কথা যদি মনে পড়ে এখনও, তাহলে ওই আর কি আমাদের মাথায় এটাই ঘোরে যে হ্যাঁ অঙ্কের টিচার মানেই আমাদের এসে মারবে, কিছুই তো বুঝতে পারি না, আমাদের ফর্মুলা সব ভুলে গিয়েছি বীজগণিতের, এ তো কান ধরে দাঁড় করিয়ে দেবে বা ক্লাসরুমের বাইরে বার করে দেবে। এটা এখন আর করা যায় না। তাহলে এই ক্ষেত্রে কি করব, যে যদি কোনো ছাত্র বা ছাত্রী ভুল উত্তর দেয় তাকে কি বলতে হবে, যে তুমি চেষ্টা করেছো কিন্তু সঠিক উত্তর হয়নি, সঠিক হবে এরকমভাবে বলে তাকে সঠিক উত্তরটি দেখিয়ে দেওয়া বা বোর্ডে লিখে দেওয়া। আচ্ছা, আর আরেকটা কথাও বলে রাখি যে প্রত্যেকটা স্কিলেই কিন্তু বোর্ড ওয়ার্ক করতেই হবে, কারণ বোর্ড ওয়ার্কের ওপরে কিন্তু মাইক্রো টিচিংয়ের নাম্বার থাকে। উইদাউট বোর্ড ওয়ার্ক কিন্তু মাইক্রো টিচিংটা কমপ্লিট হয় না। ঠিক আছে, তা যে কোনো স্কিলই আপনি পড়ান না কেন বোর্ডের ইউজ আপনাকে করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখুন দুটো হয়ে গেল এখানে, 3 নাম্বারটা হচ্ছে প্রোভাইডিং লিড অর সিকিং ফার্দার ইনফরমেশান। আচ্ছা, তাহলে এখানে কি করছি, আমি কয়েকটা এরকম প্রশ্ন করছি যেখানে আমরা পরের যে ইনফরমেশানটা বা পরের যে তথ্যটা সেটা আমরা পেতে পারি, এই রকম ধরনের কয়েকটা আমরা এখানে প্রশ্ন রাখছি। মানে মনে করুন যে আপনার বিষয়বস্তুটা পড়াতে পড়াতে আপনি কয়েকটি প্রশ্ন করছেন, এবার প্রশ্ন করলেন, উত্তর ওরা দিল,
যারা সঠিক উত্তর দিল তাদের সঠিক উত্তর বলে তাদেরকে বললেন বা খুব ভালো বলেছো, ভুল উত্তর দিলে বললেন যে না সঠিক হয়নি, সঠিক উত্তরটি এটা হবে। এরপরে ধীরে ধীরে আপনাকে এভাবে করে কী করতে হবে, যে পরের আপনার বিষয়বস্তুর দিকে এগিয়ে যেতে হবে এবং বিষয়বস্তু খানিকটা বুঝিয়ে নিয়ে কোশ্চেন করতে হবে। এবারে পজিটিভ নন ভার্বাল রিইনফোর্সমেন্ট। নন ভার্বাল রিইনফোর্সমেন্ট মানে রিইনফোর্সমেন্ট এখানে কত ধরনের হয়, ভার্বালি হয় আবার নন ভার্বালিও হয়। মানে কি আমি কখনো মুখে বলছি বা খুব ভালো বলেছো বা খুব ভালো হয়েছে এরকম যেমন হয়, তেমন কিন্তু নন ভার্বালিও অনেক সময় হয়। মানে কেউ ঠিক উত্তর দিয়েছে, আমি ঘাড় কাত করে হ্যাঁ বোঝালাম বা থামস আপ করলাম, হ্যাঁ, এরকমভাবেও কিন্তু নন ভার্বালি রিইনফোর্সমেন্ট হয়, সেটাও আপনাদেরকে করে দেখাতে হবে এবং খাতাতেও লিখতে হবে। এবং লাস্টে রয়েছে যে রাইটিং পিপলস রেসপন্স অন বোর্ড। তাহলে বোর্ডে কিন্তু ছাত্রছাত্রীদের উত্তর যা দিচ্ছে, প্রশ্নে যা তারা উত্তর দিচ্ছে সেইগুলো লিখতে হবে। এবারে এই ক্ষেত্রে আমি যেটা বলি যে ধরুন আপনি কয়েকটি প্রশ্ন করছেন এবং স্টুডেন্টরা তার উত্তর দিচ্ছে, যেটা সঠিক উত্তর সেটা লিখলেন, লিখে তার পাশে রাইট দিলেন। যে ভুল উত্তর দিল লিখলেন বোর্ডে সেই উত্তরটা, বা স্টুডেন্টকে ডেকে এনে বলে এই আসো তো উঠে এসে বোর্ডে উত্তরটা লেখো, উত্তরটা লিখলো, এবার যদি ভুল লেখে তাহলে পাশে কাটা চিহ্ন দিয়ে তাকে সঠিক উত্তরটা লিখে দিলেন এবং মুখে বললেন যে হ্যাঁ তুমি চেষ্টা করেছো কিন্তু সঠিক হয়নি, সঠিকটা এটা, এরকমভাবে বলে দিলেন। তাহলে কী হলো, তাদের ডাউটটা আর থাকলো না। এইভাবে কিন্তু রিইনফোর্সমেন্ট স্কিলটা এখানে আপনাদের খাতাতে লিখতে হবে এবং ডেমোর ক্ষেত্রে করে দেখাতে হবে। আচ্ছা, লাস্ট যে স্কিলটা সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন স্কিল, ইলাস্ট্রেশনের মানে বাংলায় হলো ব্যাখ্যা দান বা ব্যাখ্যাকরণ। ব্যাখ্যা দান দক্ষতা কী হতে পারে, যে আমি যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকটার সম্পর্কে ভালো করে ব্যাখ্যা করা। তাহলে এখানে হবে আমি ভালো করে গোটা বিষয়বস্তুটাকে এখানে বলে দিলাম। কবিতা হলে কবিতা, যেমন আমি বলছিলাম খেয়া কবিতা, তাহলে খেয়া কবিতার মূল যে সারসংক্ষেপ সেটাকে আলোচনা করা, সেই সংক্রান্ত প্রশ্ন রাখা, এইগুলো এখানে হবে। এই যে রেলিভেন্ট এক্সাম্পলস, এখানে কয়েকটা কি করতে হবে, সুন্দর করে উদাহরণ দিতে হবে। আচ্ছা, এখানে আমি তুলনামূলক উদাহরণ দেওয়ার কথা বলবো। যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া লিখেছে, এইরকমই অন্য কোনো রাইটারের যদি নৌকা নিয়ে কোনো কবিতা থাকে বা রবীন্দ্রনাথেরই লেখা কোনো নৌকা নিয়ে আর একটা কবিতা রয়েছে, তাহলে সেই কবিতার সাথে এই খেয়া কবিতাটির তুলনামূলক কয়েকটা প্রশ্ন করলেন বা তুলনা করে কয়েকটা প্রশ্ন করলেন বা কয়েকটা বাস্তবিক উদাহরণ দিলেন। ঠিক আছে, যেমন আমরা খেয়া নিয়ে কোথায় গিয়েছি বা খেয়া নিয়ে কোথায় যায় মানুষে, কীরকমভাবে নদীতে চলাচল করে খেয়া, সেই সংক্রান্ত কয়েকটা বাস্তবিক এখানে উদাহরণ দিলেন। এই ধরনের উদাহরণ এখানে দিতে হবে। আচ্ছা, ক্লিয়ার কনসেপ্ট অ্যান্ড কন্টেন্ট, তাহলে আমাকে কী করতে হবে, আবার ক্ল্যারিটি আনতে হবে আমার আলোচনাতে, আবার রিপিট করে আমি কনসেপ্ট যদি কোথাও তারা বুঝতে অসুবিধা হয় ছাত্রছাত্রীদের, তাহলে সেখানে আমি ক্লিয়ার করে দেবো। সিম্পল অ্যান্ড ইজি, তাহলে সিম্পল অ্যান্ড ইজি কি, এখানে সিম্পল আর ইজি ওয়েতে এখানে পড়াতে হবে। এখানে যতই আমি ঘুরিয়ে পেঁচিয়ে পড়াবো ছাত্রছাত্রীদেরকে, যতই আমি মানে কি বলবো, একটু কঠিন ভাষায় যদি কোনো কথা বলি, তাহলে কঠিন শব্দ চয়ন করে যদি কোনো কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ছাত্রছাত্রীরা নাই বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে যতটা সম্ভব সহজ সরল পদ্ধতি এবং সহজ সরল ভাষার মাধ্যমে আমি ছাত্রছাত্রীদেরকে আমার বিষয়বস্তুর মূল জিনিসগুলোকে বোঝাবো বা তুলে ধরবো। লাস্টেরটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইন্টারাকশান। এটা কিন্তু সব স্কিলেই রয়েছে, মানে স্টুডেন্টের সাথে আপনাকে টিচার হিসেবে ইন্টারাক্ট করতে হবে। দুটো একটা আপনি প্রশ্ন করলেন, ওরা উত্তর দিল, আবার প্রশ্ন করলেন, আবার উত্তর দিল, এরকমভাবে আপনি করছেন। আচ্ছা, তারপরে লাস্টে রয়েছে যে কো রিলেটস উইথ দ্য টপিক। কো রিলেট করলেন আবার আপনি আপনার টপিকের সাথে, মানে ওই আর কি কয়েকটা আপনি এখানে উদাহরণ দিচ্ছেন, কয়েকটা আপনি এখানে তুলনামূলক কয়েকটা প্রশ্ন রাখছেন যে এই কবিতার সাথে অন্য কোনো কবিতার মিল আছে কিনা, এই গল্পের সাথে অন্য কোনো গল্পের মিল আছে কিনা, বা মিল থাকলে সেটার কোথায় মিল আছে, বা কোনো একটা অন্য কোনো কবিতার একই রকমের লাইন তুলে ধরে তার সাথে আপনার কবিতাটির লাইনের মিল বা অমিল নিয়ে আলোচনা করলেন। এরকমভাবে এখানে পড়াতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই যে এই কম্পোনেন্টে যেটা রয়েছে স্টুডেন্ট ইন্টারাকশান, এইখানে কিন্তু আমি একটা জিনিস মানে বলবো, সেটা করানো যেতে পারে, যেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে দুটো দলে ভাগ করে দিলেন, ক দল খ দল, দিয়ে কোনো একটা উত্তর আপনি তাদেরকে লিখতে দিলেন বা বলতে দিলেন। ধরুন যে খেয়া কবিতাটির নামকরণের সার্থকতা ক দল আলোচনা করে বলবে। ঠিক আছে, এরকমভাবে আপনি করতে পারেন। তাহলে কি হলো, তারা দলে ভাগ হয়ে গেল এবং তারা আলোচনার মাধ্যমে একটা উত্তর দিল।
ঠিক আছে, তাহলে এইভাবে স্টুডেন্ট ইন্টারাকশান হতে পারে, পিয়ার গ্রুপ ইন্টারাকশানটা এভাবে হয়ে যাবে। আর লাস্টেরটা তো আমি বললামই, কো রিলেটস উইথ দ্য টপিক। এখানে আপনাকে আপনার টপিক সম্পর্কে কয়েকটা প্রশ্ন করতে হবে, বিষয়বস্তু সংক্রান্ত কয়েকটা প্রশ্ন করতে হবে, এবং আপনি চাইলে এখানে তুলনামূলক কয়েকটি প্রশ্ন রাখতে পারেন। যেমন আমি একটু আগেও বললাম যে একটা কবিতার সাথে মিল আছে আরেকটি কবিতা, আর একটা রাইটারের লেখা, হ্যাঁ, সেই কবিতার মিল তুলে ধরে দুটো একটা লাইন দিয়ে তার প্রশ্ন আপনি এখানে রাখলেন বা ব্যাখ্যা আপনি করে দিলেন। ঠিক আছে, তো এভাবে আপনাকে বোঝাতে হবে গোটা জিনিসটা। আই হোপ যে আমি 5টা স্কিল আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি বা বোঝাতে পেরেছি। আমি আবারও বলছি, মাইক্রো টিচিং একেবারেই প্রত্যেকটা স্টুডেন্টের মেথড ওয়াইজ আলাদা আলাদা হয়। হ্যাঁ, মানে বাংলা যার মেথড তার মাইক্রো টিচিংটার উদাহরণ অবশ্যই আলাদা হবে, ইতিহাস যার তার আলাদা হবে, ভূগোল যার তার আলাদা হবে। তাও আমি এখানে একটা ওভারঅল ডিসকাশন করলাম, প্রত্যেকটা কম্পোনেন্টে কী কী লিখতে হয়, কীরকমভাবে লিখতে হয়, বা ডেমো দিলে আমি কীরকমভাবে ডেমো দেবো সেইটা আমি এখানে তুলে ধরলাম। আর হ্যাঁ, একটা লাস্ট কথা আমি বলি, প্রত্যেকটা মানে স্কিলের জন্য কিন্তু 5 মিনিট সময় দেওয়া হয়। 5 মিনিট করে আপনারা সময় পাবেন প্রত্যেকটা স্কিলের ডেমো দেওয়ার জন্য। মানে আপনি ইন্ট্রোডিউসিং দ্য লেসন এটার জন্য পাবেন 5 মিনিট, কোশ্চেনিংয়ের জন্য 5 মিনিট, ইউজ অফ টিচিং এডসের জন্য 5 মিনিট, রিইনফোর্সমেন্টের জন্য 5 মিনিট, আর ইলাস্ট্রেশনের জন্য আপনি পাবেন 5 মিনিট। তা 5 মিনিটেই আপনাকে কী করতে হবে, ডেমো ক্লাসের ক্ষেত্রে এই যে 5 মিনিটেই আপনাকে প্রত্যেকটা স্কিলের রিগার্ডিং যে কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলোকে আপনাকে তুলে ধরতে হবে, এবং ক্লাসরুমে আপনাকে বলতে হবে, প্রত্যেকটা কম্পোনেন্টস থেকে প্রশ্ন করতে হবে। তো এই হচ্ছে মূল গল্পটা। এটা বিএড সেকশানের জন্য। অনেকের মধ্যে দ্বন্দ্ব থাকে, দ্বিধা থাকে, তো আমি এই ভিডিওটাতে চেষ্টা করলাম আপনাদের কোয়ারিজগুলোকে মেটানোর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং মাই ভিডিও।